ফোনে ময়ূকের সাথে কথা বলে বনলতার অতীত জেনে গেল অনুভব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজু এত ভালো একটা রেজাল্ট করেছে, সেটা নিয়ে অনুভব শুধুই ভেবে যাচ্ছে। আর এর মধ্যেই বনলতা তার মায়ের সাথে আর জেঠিমণির সাথে কথা বলতে থাকে আর বলে, দেখ যা হবার হয়ে গেছে, মন দিয়ে সংসারটা কর, এটাই ভালো। কিন্তু বনলতা বলে, আচ্ছা তোমাদেরকে এর মধ্যে ময়ূকের সাথে কোনো কথা হয়েছিল? তখন সুনিতা বলে, কেন, ময়ূক আবার এখানে আসলো কেন? ওর কি মতলব? ওকে আবার তোকে ফোন টোন করছে নাকি? তখনই চলে এসেছে অনুভব। অনুভবকে দেখার পর বনলতা বলে, আরে অনুভব তুমি এখানে? অনুভব বলে, হ্যাঁ আসলাম, কেন আমি আসতে পারি না? তখনই সুনিতা বলে, বাবা তোমাদের তো বিয়ে হয়েছে অনেক দিনই হলো, তার মধ্যে তো তুমি কোথাও নিয়ে যাওনি আমার মেয়েটাকে। আমার মনে হয় তোমরা দুজন কোথাও একটু বেরিয়ে এসো, দেখবে ভালো লাগবে, মনটা শান্ত হবে আর নতুন করে আবার সংসারেও ফেরা যাবে। অনুভব হাসে কিন্তু কোনো উত্তর দেয় না আর বলে, চলুন আমি আপনাদেরকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। কিন্তু সুনিতা বলে, না থাক, আমরা এটুকু চলে যেতে পারবো। এর মধ্যে অনুভব ভাবতে থাকে, মার্কশিটটা কি নিয়ে এসেছে? কই একবারও তো ফোন করলো না বা আমাকে ছবি তুলেও পাঠালো না। কি যে করে না মেয়েটা, বুঝতে পারি না। এরপর সুদেব মার্কশিটটা এনে দিয়েছে লাজুকে। তখনই সুদেব বলে, লাজু জানিস আজকে আমার কত গর্ব হয়েছে। তোর রেজাল্ট আনতে গিয়েছিলাম, তোর দিদিমণিরা আমাকে খুব আপ্যায়ন করেছে, চা দিয়েছে, সিঙ্গারা দিয়েছে আর অনেক গল্প করেছে। বলল তুই নাকি খুব ভালো স্টুডেন্ট ছিলিস, অনেক কষ্ট করে পড়াশোনাটা চালিয়ে গেছিস। এসব শুনে যে আমার কত আনন্দ হলো না লাজু, আমি শুধু ভাবছি আর ভাবছি এটাই যে গর্ব করার মতনই তো একটা ব্যাপার। আসার সময় রেজাল্ট নিয়ে যখন আসছিলাম অনেকেই তোর রেজাল্ট দেখেছে, জানিস গ্রামের সবাইকে আমি রেজাল্ট দেখিয়েছি। লাজু বলে, আরে আবার গ্রামের সবাইকে রেজাল্ট দেখানোর কী ছিল? তখনই সুদেব বলে, ও মা দেখাবো না? আমার বউ এত খাটনি করেছে, তার ফসল নিয়ে এসেছি আমি, আর না দেখিয়ে হয় নাকি? সবাই বলছিল যে এত সুন্দর রেজাল্ট কোনোদিনও কেউ চোখে দেখেনি। তুই বুঝতে পারছিস লাজু, আমার কিন্তু আজকে খুব আনন্দ হয়েছে। এরপর লাজু বলে, জানো আমি অনেক কষ্ট করে পড়াশোনাটা করেছিলাম, আর এত ভালো রেজাল্ট হবে সেটা আমি ভাবতেও পারিনি। ভেবেছিলাম যে ভালো একটা রেজাল্ট হবে, কিন্তু এত ভালো হবে সেটা আমি বুঝতেই পারিনি। আজ খুব আনন্দ হচ্ছে আমার নিজেরও। তখন অনুভবের কথাই বারবার ভাবছিল লাজু। এরপর সুদেব বলে, তুই সত্যি সত্যি কি এবারে ডাক্তারি পড়বি লাজু? তুই পারবি পড়তে? শুনেছি অনেক কাটাছেঁড়া করতে হয়। এরপরই লাজু বলে, আরে তুমি এসব নিয়ে ভেবো না, আমি ঠিক পারবো। দেখো ডাক্তার যদি একবার হতে পারি না, তাহলে এই অভাব আর কোনোদিনও থাকবে না। আর আমার সবথেকে একটা জিনিস দরকার, যে এই যে গ্রামে গ্রামে ছেলে ডাক্তারদের দিয়ে মানুষ চিকিৎসা করাতে চায় না, মেয়েরা মেয়েদের ডাক্তারের কাছেই যেতে চায়। কত ভালো হবে বলো তো? সুদেব বলে, সে তো বুঝলাম, কিন্তু তুই ওখানে আবার কলকাতায় গিয়ে কোথায় থাকবি বলতো? তখন লাজু বলে, কলকাতায় অনেক মেয়েদের হস্টেল আছে, সেখানেই থাকবো। সুদেব বলে, আচ্ছা কাল সকালে দেখা যাবে, কাল তো আবার পঞ্চায়েত অফিসে যেতে হবে তাই না? লাজু তখন বলে, একদমই তাই, তাই তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো। লাজুর খুব কষ্ট হয় অনুভবের জন্য। এর মধ্যে অনুভবও ঘুমিয়ে পড়েছে। সকাল হতেই বনলতার ফোনটা বিছানার ওপরে বাজছিল, কিন্তু বনলতা ওয়াশরুমে গেছে। এরপরেই অনুভব নিজেই ফোনটা এসে ধরে আর বলে, কে বলছেন? তখনই ময়ূক বলে, আমি ময়ূক বলছি, আপনি? তখনই অনুভব বলে, আমি অনুভব চ্যাটার্জি, বনলতার হাজব্যান্ড। এরপরেই ময়ূক বলে, ও আপনি বনলতার হাজব্যান্ড? আপনি বলবেন ওকে যে আমি ফোন করেছিলাম, আমি খুব ইম্পর্ট্যান্ট একজন মানুষ। এরপর এই শোনার পর অনুভবের একটু সন্দেহ হয়। তার মধ্যে দেখা যায় লাজু সুদেবকে নিয়ে চলে গেছে আর মোরুলকে নিয়ে চলে গেছে পঞ্চায়েত অফিসে। সেখানে কাউন্সেলিং আছে। আর তখনই পঞ্চায়েত অফিসে যিনি ছিলেন তিনি তখন লাজুকে হেল্প করতে থাকেন। আর সুদেব তখন বলে, সত্যি লাজু, কী যে আনন্দ হয় তোকে নিয়ে যখন বেরোই আর সবাই যখন তোর এত প্রশংসা করে। লাজু বলে, তুমি ওখানে গিয়ে বসো, আমি কাজটা তাড়াতাড়ি করে করিনি। এরপর লাজু তার কাজটা করতে থাকে। অন্যদিকে অনুভব বেরোনোর আগে বনলতার সাথে দেখা হয়। অনুভব বলে, শোনো, ময়ূক তোমাকে ফোন করেছিল, বলল খুব ইম্পর্টেন্ট, ফোনটা রিসিভ করনি কেন? তখনই বনলতা বলে, ময়ূক আর কি বলল? তখন বনলতার কথা শুনে অনুভব বলে, কেন আর কিছু বলার মতন ছিল নাকি? আর কিছু বলেনি। এরপর বনলতা ভাবে এই ময়ূকটা
আবারও অনেক বাড়াবাড়ি শুরু করেছে। এরপর যদি আমার অতীত অনুভব একবার জেনে যায় তাহলে সারা জীবনেও কোনোদিনও আর আমাকে মেনে নিতে পারবে না। আমার সংসারটা আবারও ভেঙে যাবে। এর মাঝখানেই পঞ্চায়েত অফিসে বসে লাজু তার কাজ সেরে নিয়েছে। কিন্তু যখন সত্যিটার মুখোমুখি হয় লাজু যে এতগুলো টাকা লাগবে, তখন লাজু খুব ভেঙে পড়ে, অসহায় হয়ে পড়ে আর কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। সুদেব তখন বলে, এ লাজু, কি হয়েছে? তুই এইভাবে বেরিয়ে আসলি কেন? বল না, এরকম চুপ করে আছিস কেন? লাজু বলে, আমার আর ডাক্তার হওয়ার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না গো, সেই কথা ভেবেই তো আমার খুবই কষ্ট হচ্ছে। ঠিক তখনই লাজুর এই অবস্থা দেখে ভয় পেয়ে গেছে সুদেব আর বলে, তুই শুধু শুধু এসব নিয়ে ভাবছিস। আরে বাবা, আমরা তো আছি, কি হয়েছে বল না। এর মাঝখানে বনলতা ময়ূককে ফোন করে আর বলে, কেন বারবার ফোন করে ডিস্টার্ব করছো আমাকে? তোমার কাছে যখন অপরচুনিটি ছিল তখন তো তুমি ইউজ করলে না। তোমার জন্য আমি পরের বাড়িতে রাত কাটালাম, কতগুলো দিন আমি রীতিমতো সব কিছু হারিয়েছিলাম, আর তুমি এখন ফোন করে আমাকে ডিস্টার্ব করছো? আমি যদি তোমার বউকে এই সমস্ত কথা বলি কেমন লাগবে? ময়ূক তখন বলে, তুমি আমার বউকে বলো, আমি তোমার বরকে বলি। অনুভব চ্যাটার্জিকে বলে দেবো সব কথা? বনলতা বলে, দেখো ময়ূক, তুমি কিন্তু এরপর সত্যি বাড়াবাড়ি করছো, আমি কিন্তু তোমাকে আর ছাড়বো না। এবার কিন্তু আমি অন্য রাস্তা নেব। ময়ূক বলে, কী আর রাস্তা নেবে তুমি বলো তো? তুমিও তো ভয় পাও, আর আমি তোমাকে ভয় দেখাতে চাই না। শুধু তুমি আমার সাথে একটা বার দেখা করো, আমি এটুকুই চাই। এরপর অন্যদিকে লাজু কথা বলতে থাকে সুদেবের সাথে। সুদেব তখন বলে, কি হয়েছে বলবি তো? তখন লাজু বলে, আমি ডাক্তার হব কি করে? ডাক্তার হওয়ার জন্য 50,000 টাকা লাগবে কলেজে, আমি কি করে ভর্তি হব বলো তো? টাকার অ্যামাউন্ট শুনে সুদেবের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এদিকে বনলতা বলে, শোনো ময়ূক, আমি তোমার সাথে কোনো দেখা করব না, আর তুমি আমার সাথে যোগাযোগ রাখবে না। ময়ূক বলে, ভয় পাচ্ছ? তুমি আবার আমার প্রেমে পড়ে যাবে? বনলতা বলে, তুমি এসব বন্ধ করবে? আমি কিন্তু সত্যি মেনে নিতে পারছি না, বলেই ফোনটা কেটে দেয়। কিন্তু ময়ূক ভাবে, বনলতা, তোমাকে আমার কাছে আসতেই হবে, আমি তোমাকে ছাড়ছি না। এর মাঝখানে সুদেব ভাবে, এতগুলো টাকা সে কোথা থেকে জোগাড় করবে? লাজুর স্বপ্ন কিভাবে পূরণ করবে? তার মাঝখানেই অনুভব ভাবে, একবার ফোন করি, দেখি সব কিছু ঠিক আছে কিনা। তখন লাজু দেখতে থাকে অনুভব ফোন করছে। এর মধ্যেই সুদেব বলে, কে ফোন করছে? ওই খিটকেল দাদা। তুই ওর ফোনটা এখানেই ধর, বাড়িতে গিয়ে এমনিও কথা বলতে পারবি না, মা ওকে খুব একটা পছন্দ করে না। এরপর লাজু ফোন ধরে আর অনুভব বলে, এই তোমার কি ব্যাপার গো? তুমি তো আমাকে মার্কশিটের ছবিটা পাঠালে না, আর কাউন্সেলিং হয়েছে গিয়েছিলে। তখন লাজু বলে, তুমি সবসময় আমাকে বকো কেন? আমি তো এটাই বুঝতে পারি না, তুমি কি চাইছো আমি সেটা বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই তখনই ফোনটা স্পিকারে দিতে বলে সুদেব আর বলে, ও দাদা, তুমি এইভাবে লাজুকে বকো না গো, লাজু খুব কষ্টের মধ্যে আছে, এমনিতেই একটা সমস্যায় পড়েছি। লাজু চুপ করতে বলে আর সুদেবকে কোনোভাবেই টাকার অ্যামাউন্টটা বলতে বারণ করে। ফোনটা কেটে দেয়। অনুভব ভাবে, কি ব্যাপার, কি সমস্যার মধ্যে পড়েছে সেটাই তো বুঝতে পারলাম না। সুদেব বলে, বুঝতে পেরেছি, তুই আমাকে কেন কথাটা বলতে দিলি না, কিন্তু লাজু 50,000 টাকা কি করে জোগাড় হবে? লাজু বলে, ব্যবস্থা আমি একটা করবই, দেখি কত দূর কি করতে পারি।